স্বামী ৩ বছর পর আইএএস অফিসার হয়ে ফিরল তো দেখল যে তার স্ত্রী রেলওয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা করছে। তারপর যা হল তা দেখে মানবিকতা কেঁদে উঠল। ৩ বছর পর যখন সেই ট্রেনটি দিল্লির ভিড়ে ঠাসা রেলওয়ে প্ল্যাটফর্ম নম্বর ৪-এ ব্রেক কষল, তখন মানুষের নজর নিজে থেকেই সেই যুবকের ওপর আটকে গেল, যে নীল রঙের সাধারণ কিন্তু অত্যন্ত পরিপাটি শার্ট, কালো প্যান্ট, কাঁধে সরকারি ব্যাজ লাগানো ব্যাগ আর চোখে এক অদ্ভুত গম্ভীর উজ্জ্বলতা নিয়ে কামরা থেকে নিচে নামল। নাম ছিল রাকেশ শর্মা। বয়স প্রায় ৩০ বছর। চলনে আত্মবিশ্বাস, মুখে সারল্য আর চোখে সেই ক্লান্তি যা কেবল সেই মানুষই বুঝতে পারে যে জীবনকে নিচ থেকে ওপর পর্যন্ত নিজের রক্ত ঘাম দিয়ে উঠতে দেখেছে। স্টেশন সেটাই ছিল, আর সেই একই কুলিদের আওয়াজ, চাওয়ালাদের ডাক, অ্যানাউন্সমেন্টের প্রতিধ্বনি। কিন্তু রাকেশের জন্য এই প্ল্যাটফর্ম কেবল স্টেশন ছিল না, বরং তার জীবনের সেই মোড় ছিল যেখান থেকে ৩ বছর আগে সে ভেঙে চুরে গিয়েছিল আর আজ একজন অফিসার হয়ে ফিরেছে। সে বিদেশ থেকে নয়, বরং সিস্টেমের সাথে লড়াই করে ফিরেছিল। সে সেই দিনটির কথা ভোলেনি যখন এই প্ল্যাটফর্মে তার স্ত্রী মমতা কাঁদতে কাঁদতে তার হাত ধরেছিল আর বলেছিল, যেও না রাকেশ, এই দুনিয়া খুব খারাপ। আর সে বাধ্য হয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলেছিল, যদি আমি না যাই তবে আমরা বেঁচে থেকেও মরে যাব। আজ সেই একই প্ল্যাটফর্ম ছিল, কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছিল। রাকেশ এখন রাজ্য প্রশাসনিক সেবার অধিকারী হয়ে গিয়েছিল। ৩ বছরের কঠোর পরিশ্রম, রাত জেগে পড়াশোনা, ফেল করার ভয়, ক্ষুধা, অপমান আর টিটকিরির পর সে সেই জায়গা অর্জন করেছিল যা একসময় তার জন্য স্বপ্ন ছিল। ট্রেন থেকে নেমেই সে মোবাইল বের করল। নেটওয়ার্ক আসলো, কিন্তু মমতার নম্বর আজকেও সেটাই ছিল, সেটাই সেভ ছিল, সেই একই নাম। কিন্তু ৩ বছর ধরে সেই নম্বরে শুধু নীরবতা ছিল। না কল রিসিভ হতো, না মেসেজের জবাব আসত। প্রথমে সে খুব চিন্তিত হয়েছিল, তারপর পরিস্থিতি তাকে পাথর বানিয়ে দিয়েছিল। সে মেনে নিয়েছিল যে হয়তো মমতা তার উপর রাগ করে আছে, বা হয়তো তাকে ভুলে গিয়েছে। কিন্তু মনের কোনো এক কোণে একটা ভয় সবসময় থাকত যে কোথাও কিছু খুব খারাপ তো হয়ে যায়নি। রাকেশ প্ল্যাটফর্মে এগিয়ে গেল। তাকে তার পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো। প্রায় ৪০ মিনিটের বিরতি। সে ভাবল চা খেয়ে নি, ক্ষুধাও লেগেছে। তখনই তার নজর প্ল্যাটফর্মের সেই কোণে পড়ল যেখানে কিছু মহিলা ছেঁড়া শাড়িতে আর কিছু বৃদ্ধ কাঁপতে থাকা হাতে বাটি ধরে মানুষের কাছে ভিক্ষা করছিল। রাকেশ নজর সরিয়ে নিল। এটা অভ্যেস ছিল। সে জানত যে প্রতিটা শহরে এই দৃশ্য সাধারণ। কিন্তু তখনই তার নজর এক মহিলার ওপর পড়ল, যে মাথায় একটা ছেঁড়া ওড়না দিয়ে রেখেছিল। কাপড় নোংরা ছিল, মুখ দুর্বল ছিল, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে চেনা চেনা ছিল। রাকেশের পা নিজে থেকেই থেমে গেল। বুক ধড়ফড় করতে শুরু করল। সে নিজেকে বোঝালো, না, এমনটা হতে পারে না। কিন্তু চোখ তো মিথ্যে বলে না। সেই মহিলা প্ল্যাটফর্মে নিচু স্বরে বলছিল, বাবুজি, কিছু টাকা দিন, দুদিন ধরে কিছু খাইনি। আর যেমনই সে রাকেশের সামনে এসে সেই একই কথাগুলো বলল, তার গলা রাকেশের কানে হাতুড়ির মতো বাজল। এই আওয়াজ সে ৩ বছর আগে প্রতি রাতে শুনত। এই আওয়াজ তার স্ত্রী মমতার ছিল। রাকেশের হাত থেকে ব্যাগটা প্রায় পড়েই যাচ্ছিল। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল, মাথা শূন্য হয়ে গেল। সে কিছু বলতে পারল না। মমতা মাথা তুলে দেখল। এক মুহূর্তের জন্য দুজনের নজর মিলল, আর পরের মুহূর্তেই মমতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে বাটিটা পড়ে গেল, কয়েনগুলো প্ল্যাটফর্মে ছড়িয়ে গেল, আর সে ওখানেই বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। মানুষ ভাবল কোনো ঝগড়া হয়েছে বা কোনো তামাশা হচ্ছে। কিন্তু রাকেশ বুঝে গিয়েছিল যে এটা তার জীবনের সবথেকে বড় ধাক্কা। যে মহিলাকে সে নিজের স্বপ্নের রানী ভাবত, যার জন্য সে অফিসার হয়েছিল, আজ সেই মহিলাই রেলওয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা করছিল। রাকেশ হাঁটুর ওপর ভর দিয়ে তার সামনে বসে পড়ল। কাঁপা গলায় বলল, মমতা, এই কি হাল করেছ তুমি নিজের? মমতা কাঁদতে কাঁদতে বলল, আপনি আপনি এসে গিয়েছেন। আর তারপর যেন ৩ বছরের সব কষ্ট এক মুহূর্তেই বাইরে বেরিয়ে আসল। সে রাকেশের পা জড়িয়ে ধরল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষগুলো স্তব্ধ হয়ে গেল। রাকেশ তখনই অনুভব করল যে কাহিনী শুধু এইটুকু নয়। এটা শুধু দারিদ্র্যের কাহিনী নয়, এটা প্রতারণা, ষড়যন্ত্র, সমাজ আর সম্পর্কের সেই নোংরামির কাহিনী যা একজন শিক্ষিত সংস্কারী মেয়েকে ভিক্ষা করতে বাধ্য করেছে। রাকেশ মমতাকে সামলাল, জল খাওয়াল, তাকে পাশের বেঞ্চে বসাল। আর যেমনই সে জিজ্ঞেস করল, আমার মা বাবা কোথায়, মমতার চোখে আবারও ভয় নেমে আসল। সে কাঁপা আঙুল দিয়ে প্ল্যাটফর্মের সেই কোণের দিকে ইশারা করল যেখানে দুজন বৃদ্ধ মানুষ বসেছিল। সেই মানুষগুলো, যাদের কাঁধে একসময় রাকেশ খেলেছে, যাদের হাত ধরে সে হাঁটতে শিখেছে,
আজ তারাই তার মা বাবা ছিল। ছেঁড়া কাপড়ে ঝোঁকা কোমর, নিভে যাওয়া চোখ আর সামনে রাখা ভিক্ষার বাটি। রাকেশের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। ৩ বছর আগে যখন সে ঘর ছেড়ে গিয়েছিল, তখন সে কল্পনাও করতে পারেনি যে সিস্টেমের সাথে লড়াই করতে সে নেমেছে, সেই সিস্টেম আর সম্পর্কের নোংরামি তার পেছনে তার পুরো পরিবারকে পিষে দেবে। সেই মুহূর্তে রাকেশের মনে হল যে অফিসার হওয়া তার জয় ছিল না, আসল লড়াই তো এবার শুরু হতে চলেছে। কারণ প্রশ্ন শুধু এটা ছিল না যে মমতা কেন ভিক্ষা করছে, প্রশ্ন এটা ছিল যে তাকে এই হাল পর্যন্ত কে পৌঁছে দিয়েছে আর কেন। আর এখন রাকেশ কি করবে? কারণ যে তার স্ত্রীকে রাস্তায় নামিয়ে দিয়েছে, সে তার মানবিকতাকে চ্যালেঞ্জ জানিয়েছে। রাকেশ বেঞ্চে বসে বসে নিজের মায়ের কাঁপা হাতগুলো দেখছিল, যাতে ভিক্ষার বাটিটা তখনও ধরা ছিল। তার বাবার চোখ মাটিতে গেঁথেছিল, যেন নিজের বেঁচে থাকার ওপরও তাদের লজ্জা হচ্ছে। মমতা চুপচাপ পাশে বসেছিল। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, কিন্তু চোখে জমে থাকা ব্যথা কোনো শুকনো কুয়োর মতো গভীর ছিল। রাকেশ ভারী গলায় বলল, এখন যা যা হয়েছে এক এক করে সব কথা বলো, আজকে কিচ্ছু লুকিও না। এটা শুনতেই মমতার নিঃশ্বাস দ্রুত হতে লাগল। সে বলতে শুরু করল, আর যেমন যেমন শব্দগুলো বের হতে লাগল, রাকেশের ভেতরের মানুষটা ভেঙে চুরমার হতে থাকল। মমতা বলল যে যেদিন রাকেশ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য শহর ছেড়া গিয়েছিল, সেদিন ঘরে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে বিষ ছড়িয়ে দেওয়া হয়েছিল। রাকেশের বড় ভাই সুমিত আর তার স্ত্রী সঙ্গীতা, যারা বাইরে থেকে ধার্মিক আর মিষ্টি কথার মানুষ মনে হতো, আসলে তারা দীর্ঘদিন ধরে ঘরের সম্পত্তির ওপর নজর দিয়ে বসেছিল। রাকেশ চলে যেতেই পরিস্থিতি বদলাতে শুরু করল। প্রথমে মা বাবাকে টিটকিরি দেওয়া শুরু হলো, তারপর মমতাকে। রোজ রোজ বলা হতে লাগল যে রাকেশের দ্বারা কিচ্ছু হবে না, সে ফেল করবে, সে ফিরে এসে ভিক্ষা করবে, আর তোমরাও আমাদের ওপর বোঝা। মমতা অনেক সহ্য করেছে। সে দুর্বল ছিল বলে নয়, বরং এই জন্য যে সে রাকেশের প্রস্তুতিতে বাধা হতে চায়নি। সে রোজ ভগবানের কাছে এটাই চাইত যে রাকেশ যেন সফল হয়, তাতে তার নিজের জীবন উৎসর্গ হয়ে গেলেও ক্ষতি নেই। কিন্তু এরই মধ্যে সুমি তার সঙ্গীতা চাল চালল। তারা মা বাবাকে ভুল বুঝিয়ে সরকারি সুযোগ সুবিধা আর চিকিৎসার বাহানায় তহসিল আর ব্যাংকের চক্কর কাটাল, কাগজপত্রে টিপসই নিল, আর ধীরে ধীরে সমস্ত জমি, বাড়ি আর জমানো টাকা নিজেদের নামে করে নিল। যখন মমতা প্রতিবাদ করল, তখন তাকে গালিগালাজ করা হলো, মারধর করা হলো, আর এক গভীর রাতে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সেই রাতে বৃষ্টি হচ্ছিল। মমতার কাছে না টাকা ছিল, না মোবাইল, না কোনো আশ্রয়। সে রেলওয়ে স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে গেল, সেখানেই এক কোণে বসে সারা রাত কাঁদতে থাকল। পরের দিন মা বাবা তাকে খুঁজতে খুঁজতে স্টেশনে পৌঁছাল। তখন গিয়ে তারা আসল সত্যিটা জানতে পারল, যে তাদের সাথে কি খেলা হয়ে গিয়েছে। যখন তারা সুমিতকে প্রশ্ন করল, তখন সে সাফ বলে দিল, এখন সব আমার নামে, আপনারা চাইলে যেখানে খুশি যান। সেই দিন বৃদ্ধ মা বাবা নিজের সন্তানের মধ্যে পরকে দেখল। মমতা আরও জানাল যে শুরুতে তারা গ্রামের কিছু আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেমনই মানুষ জানতে পারল যে সম্পত্তি তাদের নামে নেই, সবাই দরজা বন্ধ করে দিল। বাধ্য হয়ে স্টেশনই তাদের ঘর হয়ে গেল। মমতা কখনো প্ল্যাটফর্মে ঝাড়ু দিত, কখনো চাওয়ালাদের বাসন ধুয়ে দিত, কখনো ভিক্ষা করত, আর মা বাবার ওষুধ ও খাবারের ব্যবস্থা করত। সে রাকেশকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবার হয় নেটওয়ার্ক ছিল না, অথবা ফোন বন্ধ থাকত। ধীরে ধীরে সে মেনে নিয়েছিল যে হয়তো রাকেশ এখন অন্য কোনো দুনিয়ায় আছে, আর তাকে তার কপাল একাই লড়তে হবে। মমতা বলতে বলতে থেমে গেল। তার গলা ধরে আসল। রাকেশের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে প্রথমবার অনুভব করল যে অফিসার হওয়ার দাম কতটা চড়া ছিল। সে মায়ের পায়ে মাথা রাখল, বাবার হাত চেপে ধরল, আর বলল, আমি দোষী। যদি আমি সময়ের উপর ভরসা দেখাতাম, তবে আপনারা এই দিন দেখতেন না। মা কাঁপা হাতে তার মাথায় হাত রাখল, আর বলল, বাবা, এখন তুই এসে গিয়েছিস, এটাই আমাদের জন্য অনেক। সেই মুহূর্তেই রাকেশ মনে মনে কসম খেল যে যেই তার পরিবারকে রাস্তায় নামিয়েছে, তাকে এখন শুধু আইন নয়, মানবিকতারও মুখোমুখি হতে হবে। কিন্তু সে এটাও ঠিক করল যে প্রতিশোধ নেওয়ার আগে সে তার পরিবারকে আবার সম্মানের সাথে দাঁড় করাবে। কারণ আসল জয় চেয়ারে বসায় নয়, আপনজনকে টেনে তোলায় থাকে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রাকেশ এখন শুধু একজন আধিকারিক ছিল না, সে একজন ছেলে এবং একজন স্বামী হয়ে উঠেছিল, আর এটাই তার সবথেকে বড় শক্তি হতে চলেছিল।
রাকেশ সেই প্ল্যাটফর্মেই বসে বসে সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন আর একটা রাতও তার পরিবার রাস্তায় শোবে না। এর জন্য যদি তাকে নিজের উর্দির বাইরে গিয়েও কাজ করতে হয় তবুও সে করবে। সে প্রথমেই স্টেশনের বাইরে একটা সাধারণ হোটেলে সবাইকে খাবার খাওয়ালো। মায়ের হাত কাঁপছিল, বাবা বারবার এদিক ওদিক দেখছিল, যেন ভয় পাচ্ছিল যে কেউ এসে আবার সব কেড়ে না নেয়। মমতা চুপচাপ ছিল। সে এখনও বিশ্বাস করতে পারছিল না যে স্বামীকে সে ৩ বছর শুধু স্মৃতিতে বাঁচিয়ে রেখেছে সে আজ তার সামনে বসে আছে। খাওয়া শেষ হওয়ার পর রাকেশ একটা অটো ভাড়া করল আর সবাইকে নিয়ে শহরের একটা ছোট ধর্মশালায় নিয়ে গেল। সেখানে একটা রুম নিল, মাকে বিছানায় শুইয়ে দিল, বাবার পায়ে তেল লাগিয়ে দিল আর মমতাকে বলল, এখন তুমি আরাম করো, বাকি সব আমি সামলে নেব। কিন্তু আরাম কোথায় আসবে যখন বিগত ৩ বছর চোখের সামনে ঘুরছে? সারা রাত রাকেশ ঘুমাতে পারল না। তার বারবার সুমি তার সঙ্গীতার মুখ মনে পড়ছিল, কিন্তু সে নিজেকে আটকাল, কারণ সে জানত যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় আসল সত্যকে ধামাচাপা দিয়ে দেয়। সকাল হতেই সে নিজের পোস্টিংয়ের ফাইল বের করল। নির্দেশ ছিল যে আগামী সপ্তাহে তাকে জেলায় যোগদান করতে হবে। সে চাইলে তখনই নিজের ক্ষমতা ব্যবহার করতে পারত, মামলা করতে পারত, পুলিশ পাঠাতে পারত, কিন্তু সে আগে সত্যটা পুরোপুরি জানা জরুরি মনে করল। সে পাশের সাইবার ক্যাফেতে গিয়ে পুরনো নথি বের করল, জমির রেকর্ড, রেজিস্ট্রি, ব্যাংক ট্রানজ্যাকশন সবকিছু। আর যেমন যেমন পাতা উল্টাতে থাকল, পরিষ্কার হয়ে গেল যে সবকিছু অত্যন্ত ধূর্ততার সাথে করা হয়েছে। কাগজে মা বাবা টিপসই ছিল, কিন্তু তাদের বলা হয়েছিল অন্য কিছু। আইনের ভাষায় এটা প্রতারণা ছিল, কিন্তু এটা প্রমাণ করার জন্য সময় আর তথ্যের প্রয়োজন ছিল। রাকেশ জানত যে আইন এক লম্বা দৌড়, আর এই সময় তার পরিবার আবারও দুর্বল হয়ে যেতে পারে না। তাই সে সিদ্ধান্ত নিল যে আপাতত সে সুমিতের সাথে সরাসরি সংঘর্ষে যাবে না, বরং আগে নিজের মানুষদের মজবুত করবে। সেই দিনই সে মমতার সাথে বসে কথা বলল। অনেকক্ষণ নীরবতা রইল। তারপর রাকেশ বলল, তুমি আমাকে কখনো ভুল বোঝনি, এর জন্য আমি তোমার কাছে ঋণী। মমতা হালকা হাসির সাথে বলল, ঋণ নয়, এটা আমার বিশ্বাস ছিল। সেই একটা কথা রাকেশকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে মমতাকে জিজ্ঞেস করল যে সে কি করতে চায়। মমতা বলল, আমার ভিক্ষা চাই না, আমার কাজ চাই। রাকেশের মনে হলো যেন কেউ তার মনে আলো জ্বালিয়ে দিয়েছে। সে তখনই শহরের এক পুরনো পরিচিতের সাথে কথা বলল, যে স্টেশনের কাছে ক্যান্টিন চালাত। সেখানে মমতাকে কাজ পাইয়ে দিল, মাকে পাশের সরকারি হাসপাতালে দেখালো, বাবার পেনশনের প্রক্রিয়া আবার শুরু করালো। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে লাগল। কিন্তু রাকেশ জানত এটা কেবল শুরু। তাকে সেই সিস্টেমকেও শুধরতে হবে যা তার পরিবারের মতো হাজারো পরিবারকে পিষে দিয়েছে। এক সন্ধ্যায় যখন সবাই ঘুমোচ্ছিল, রাকেশ ধর্মশালার ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল। সে অনুভব করল যে আসল পরীক্ষা এবার শুরু হবে, কারণ যখন মানুষ ওপরে ওঠে তখন সবথেকে আগে নিজের লোকরাই পাথর মারে, আর সেই পাথর এখন তাকে সহ্য করতে হবে। কিন্তু এবার সে একা ছিল না, তার সাথে তার স্ত্রী ছিল, তার মা বাবা ছিল, আর তার কাছে এখন শুধু স্বপ্ন নয়, দায়িত্বও ছিল। সে মনে মনে বলল, যা ছিনিয়ে নেওয়া হয়েছে তা আইন দিয়ে ফেরত আসবে, কিন্তু যা ভেঙে গিয়েছে তা আমি পরিশ্রম দিয়ে জুড়ে দেব। আর সেই সংকল্পের সাথে রাকেশ নিজের জীবনের সবথেকে কঠিন লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করে নিল। জেলায় যোগদান করার দিনটি রাকেশের জীবনের সবথেকে অদ্ভুত দিন ছিল, কারণ যে চেয়ার পাওয়ার জন্যে সে ৩ বছর সময় ব্যয় করেছে, সেই চেয়ারে বসতেই তার মনে কোনো শান্তি নয়, বরং এক অদ্ভুত বোঝা অনুভব হচ্ছিল। ফাইলের শাড়ি, স্টাফদের স্যালিউট, ঘরের ঠান্ডা হাওয়া আর দেওয়ালে লাগানো সংবিধানের প্রতিলিপি তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে এখন সে শুধু রাকেশ নয়, সে এখন জেলার অভিভাবক হয়ে উঠেছে। কিন্তু তার মাথায় বারবার সেই প্ল্যাটফর্ম ঘুরছিল, সেই বাটি, সেই ছেঁড়া ওড়না আর সেই নিভে যাওয়া চোখ। সে প্রথম দিনেই ঠিক করে নিল যে সে নিজের কাজ সততার সাথে করবে। রাকেশ নিজের পরিচয় গোপন রাখল। সুমি তার সঙ্গীতার এখনই এটা জানা উচিত নয় যে সে একজন আধিকারিক হয়ে গিয়েছে, কারণ সে চেয়েছিল যে সত্য যেন নিজেই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। সে রাজস্ব বিভাগের পুরনো ফাইলগুলো বের করালো, গ্রামের রেকর্ড আনালো এবং ধীরে ধীরে একটা ধরন পরিষ্কার হতে শুরু করল। সেই একই উকিল, সেই একই দালাল, সেই একই তহসিল কর্মচারী, যাদের মাধ্যমে শুধু তার মা বাবাই নয়, বরং ডজন ডজন বৃদ্ধ মানুষের জমি দখল করে নেওয়া হয়েছিল। রাকেশ সরাসরি পদক্ষেপ নেওয়ার বদলে আগে প্রমাণ জোগাড় করতে শুরু করল। সে গোপনে অভিযোগ দায়ের করালো, বৃদ্ধদের দিয়ে বয়ান দেওয়ালো, মেডিকেল রিপোর্ট সংযুক্ত করল যে টিপসই নেওয়ার সময় তাদের মানসিক অবস্থা কেমন ছিল। সে প্রতিটি যোগসূত্র জুড়ে দিল।
ওদিকে মমতা স্টেশনের ক্যান্টিনে কাজ করতে করতে আবার বাঁচতে শিখছিল। সে এখনও সাধারণ পোশাকেই থাকত, কিন্তু তার চোখে ভয়ের জায়গায় আত্মসম্মান ফিরতে শুরু করেছিল। মায়ের ওষুধের কাজ হতে শুরু করল। বাবার পেনশনের প্রথম কিস্তি যখন অ্যাকাউন্টে আসলো, তখন তিনি কাঁপতে থাকা হাতে রাকেশের কপাল চুম্বন করলেন। কিন্তু এই সব কিছুর মাঝে রাকেশ জানত যে আসল তুফান এখনও বাকি আছে। একদিন সন্ধ্যায় খবর পাওয়া গেল যে সুমি তার সঙ্গীতা গ্রামে ফিরে এসেছে এবং জমি বিক্রির ফোন দিয়ে আসছে। রাকেশের ঠোঁটে এক শীতল হাসি ফুটে উঠল। সে সেই রাতেই তহসিল অফিসে হানা দিল না, বরং পরের দিন নিয়ম অনুযায়ী তদন্তের আদেশ জারি করল। নোটিশ বেরোল, রেজিস্ট্রি আটকানো হল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হল। সুমি তার সঙ্গীতা প্রথমবার অনুভব করল যে সিস্টেমকে তারা বছরের পর বছর ধরে কিনে এসেছে, সেই সিস্টেমই এখন তাদের গলার ফাঁস হতে চলেছে। তারা দৌড়ে তহসিলে পৌঁছল, কিন্তু সেখানে তারা শুধু তারিখ পেল। ভয় প্রথমবার তাদের চোখে নামল। তারা তখনও জানত না যে এই সব কার ইশারায় হচ্ছে। ওদিকে রাকেশ নিজের ঘরের কাউকে কিছু বলেনি। সে চায়নি যে প্রতিশোধের আগুন তার প্রিয়জনদের শান্তি পুড়িয়ে দিক। সে চেয়েছিল যখন সত্য সামনে আসবে, তখন যেন মানবিকতা জয়ী হয়ে আসে। এক রাতে মমতা তাকে জিজ্ঞেস করল, যদি ওরা সাজা পায় তবে কি আপনি শান্তি পাবেন? রাকেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, শান্তি তখন পাব যখন আর কোনো মমতাকে প্ল্যাটফর্মে বসতে হবে না। সেই রাতে রাকেশ প্রথমবার শান্তিতে ঘুমাতে পারল, কারণ সে জেনে গিয়েছিল যে সে শুধু নিজের পরিবারের জন্য নয়, বরং সেই সমস্ত ভেঙে পড়া মানুষের জন্য লড়ছে যাদের কণ্ঠস্বর কখনো কাগজপত্রের নিজে চাপা দিয়ে দেওয়া হয়। আর এখন সেই সময় আসছিল যখন সুমে তার সঙ্গীতা জানতে পারবে যে যাকে তারা একসময় অকেজো ভেবে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই আজ তাদের কৃতকর্মের হিসেব লিখছে। তদন্তের আজ যেমন যেমন বাড়তে থাকল, সুমে তার সঙ্গীতার ঘুম উধাও হতে থাকল। যে গ্রামে তারা একসময় দাপটের সাথে ঘুরে বেড়াত, সেখানে এখন মানুষ তাদের থেকে নজর সরাতে শুরু করল। তহসিলের চক্কর, উকিলের ফি, ব্যাংকের বন্ধ অ্যাকাউন্ট আর প্রতিদিন বাড়তে থাকা ভয় তাদের মুখে পরিষ্কার দেখা যেতে লাগল। তারা বুঝতে পারছিল না যে হঠাৎ সিস্টেম এত কঠোর কিভাবে হয়ে গেল। যে কর্মচারীর কাছে আগে এক ইশারায় কাজ হয়ে যেত, সেই এখন ফাইল এগোতে মানা করছিল। একদিন তহসিলে জিজ্ঞাসাবাদের সময় যখন এক বৃদ্ধা মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং বললেন যে তার টিপসই ধোকা দিয়ে নেওয়া হয়েছিল, তখন সঙ্গীতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে প্রথমবার অনুভব করল যে বৃদ্ধ মা বাবাকে সে বোঝা ভেবেছিল, তারাই আজ তার সবথেকে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। রাকেশ প্রতিদিন অফিস থেকে ফিরে সোজা স্টেশনের ক্যান্টিনে পৌঁছাত। মমতাকে দেখত যে এখনও সাদাসিধেভাবে কাজ করছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে দুঃখকে নিজের গুরু মেনে নিয়েছে। এক সন্ধ্যায় যখন ক্যান্টিন বন্ধ হওয়ার পর দুজনে একসাথে বসেছিল, মমতা বলল, যদি সবকিছু ফিরেও পাওয়া যায়, তবে কি সেই দিনগুলো ফিরে আসবে? রাকেশ দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, না, কিন্তু আসার দিনগুলো আর কারো জন্য বরবাদ হতে দেব না। সেই রাতেই সুমি তার সঙ্গীতা নোটিশ পেল যে পরের সপ্তাহে বিশেষ তদন্ত কমিটির সামনে হাজির হতে হবে। ঘাবড়ে গিয়ে তারা গ্রামে গ্রামে ছুটল, পুরনো দালালদের সাথে দেখা করল, কিন্তু প্রতিটা দরজা বন্ধ পেল। টাকা শেষ হয়ে গিয়েছিল, আর ভরসা তারও আগে। যেদিন তারা কমিটির সামনে পৌঁছল, সেদিনই রাকেশ প্রথমবার আধিকারিক হিসাবে সেই ফাইলে স্বাক্ষর করল যেখানে তার মা বাবার জমির উল্লেখ ছিল। কিন্তু সেই নিজেকে আলাদা রাখল, কারণ সে চায়নি কেউ বলুক যে সে পদের অপব্যবহার করেছে। শুনানির সময় যখন প্রমাণ সামনে আসলো, মেডিকেল রিপোর্ট, বৃদ্ধদের বয়ান আর ব্যাংক ট্রানজ্যাকশন, তখন সুমিতের গলা কাঁপতে শুরু করল। সঙ্গীতার চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু এই জল অনুশোচনার নয়, যন্ত্রণার ছিল। রায় আসলো যে সম্পত্তির বিক্রি এবং হস্তান্তর অবৈধ এবং মামলাটি আদালতে যাবে। সেদিন বাইরে বেরোনোর সময় সুমিত প্রথমবার নিজেকে অত্যন্ত ছোট অনুভব করল। তার মনে পড়ল কিভাবে সে নিজের মা বাবাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই সন্ধ্যায় যখন রাকেশ বাড়ি ফিরল আর মা বাবাকে এই খবর দিল যে এবার সত্য সামনে আসছে, মা শুধু এইটুকু বললেন, বাবা, আমাদের জমি চাই না, আমাদের সম্মান চাই। এটা শুনে রাকেশের চোখ ভরে আসল। সে বুঝতে পারল যে লড়াই শুধু কাগজপত্রের ছিল না, এই লড়াই ছিল ভেঙে যাওয়া আত্মসম্মান ফিরে পাওয়ার। আর এই লড়াইয়ে তার স্ত্রী মমতা কোনো অভিযোগ ছাড়াই তার সাথে দাঁড়িয়েছিল। আদালতের তারিখ শুরু হতেই সুমি তার সঙ্গীতার জীবন পুরোপুরি উল্টে গেল।
যে হাতে একসময় জমির কাগজপত্রের মোটা ফাইল থাকত, এখন সেই হাতে উকিলের রসিদ আর ধারের কাগজ থাকত। গ্রামে তাদের সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। আত্মীয়রা যারা আগে তাদের বাড়িতে চা খেতে আসত, এখন তারা রাস্তা বদলে নিত। তদন্তে যেমন যেমন রহস্য উন্মোচিত হতে থাকল, তেমনি পরিষ্কার হয়ে গেল যে তারা শুধু রাকেশের মা বাবাই নয়, বরং অনেক বৃদ্ধকে একইভাবে ঠকিয়েছে। আদালত অন্তর্বর্তীকালীন আদেশে সমস্ত সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল এবং ব্যাংক অ্যাকাউন্টে কড়া নজরদারি শুরু হল। ইতিমধ্যে সুমিত জানতে পারল যে শ্বশুরবাড়ির ভরসায় সে সবকিছু ছেড়ে এসেছিল, সেখানেও এখন তাকে বোঝা মনে করা হচ্ছে। যখন টাকা শেষ হয়, তখন সম্পর্কের আসল চেহারা সামনে চলেই আসে। এক রাতে শ্বশুরবাড়িতেই তাকে আর সঙ্গীতাকে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো যে এখন এখানে আর বেশি দিন থাকা যাবে না। যে বাড়িতে একসময় তাদের স্বাগত জানানো হয়েছিল, সেই বাড়ি থেকেই তাদের অপমানের সাথে বের করে দেওয়া হলো। অন্যদিকে রাকেশ আর মমতার জীবনে ধীরে ধীরে স্থিরতা ফিরতে শুরু করেছিল। রাকেশ মমতাকে ক্যান্টিনের চাকরি ছাড়িয়ে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত করে দিল, যেখানে সে সেলাই এবং ছোট ছোট কাজ শিখতে লাগল। মা এখন আগের থেকে সুস্থ থাকতে শুরু করলেন, আর বাবা পাড়ার বাচ্চাদের সন্ধ্যায় পড়াতে শুরু করলেন। রাকেশের প্রথমবার মনে হল যে তার পরিবার আবার জীবিত হয়ে উঠছে। কিন্তু সবথেকে বড় পরিবর্তন মমতার ভেতরে আসল। যে প্ল্যাটফর্মের ঠান্ডা, ক্ষুধা আর অপমান সহ্য করেছিল, সে এখন অন্যদের সাহারা দিতে শিখে গিয়েছে। সে স্টেশনে ঘুরে বেড়ানো কিছু মহিলাদের সাহায্য করতে লাগল, তাদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। রাকেশ যখন এইসব দেখত, তখন তার বুক গর্বে ভরে যেত। সে অনুভব করত যে মহিলাকে সমাজ দুর্বল ভেবেছিল, সেই আসলে তার সবথেকে বড় শক্তি। ওদিকে সুমি তার সঙ্গীতা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল। কখনো কোনো ধাবায় কাজ খুঁজত, তো কখনো কোনো গুদামে। কিন্তু তাদের অহংকার তাদের কোথাও টিকতে দিত না। একদিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থায় ঘুরতে ঘুরতে তারা সেই রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছাল, যেখানে একসময় মমতা ভিক্ষা করত। সেখানে বসে সুমিত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আর বলল, আমরা লোভের বশে সবকিছু হারিয়ে ফেললাম। স্ত্রী চুপচাপ বসে রইল, কারণ এখন বলার মতো আর কিছুই বাকি ছিল না। সময় যেন দুই পরিবারকে দুটি আলাদা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল। একদিকে সেই মানুষগুলো ছিল যারা যন্ত্রণা থেকে শিক্ষা নিয়েছে, আর অন্যদিকে তারা যারা ভুল বোঝার পরেও অনুশোচনার বোঝার নিচে চাপা পড়ে গিয়েছে। চূড়ান্ত রায় যেদিন আসার কথা ছিল, সেদিন আদালতে এক অদ্ভুত নীরবতা ছিল। যেমন সবাই জানত যে এই রায় শুধু জমি জায়গার নয়, বরং মানবিকতারও হবে। বিচারক যখন আদেশ পড়তে শুরু করলেন, তখন সুমি তার সঙ্গীতার নিঃশ্বাস থমকে গেল। আদালত পরিষ্কার জানাল যে বৃদ্ধদের থেকে ধোকা দিয়ে নেওয়া রেজিস্ট্রি অবৈধ। সমস্ত সম্পত্তি মূল মালিক অর্থাৎ রাকেশের মা বাবার নামে পুনর্বহাল করা হল। সেই সাথে সুমি তার সঙ্গীতার উপর জরিমানা এবং সামাজিক সেবার দণ্ড দেওয়া হল। এটা শুনতেই রাকেশের মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে আসল। কিন্তু এই জল খুশির নয়, বরং স্বস্তির ছিল। বাবা রাকেশের হাত শক্ত করে ধরলেন, যেন বলতে চাইছেন, বাবা, তুই আমাদের আবার মানুষ বানিয়ে দিলি। সুমিত ওখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছিল। সঙ্গীতার অবস্থা আরও খারাপ ছিল। সে প্রথমবার অনুভব করল যে লোভের শেষ শুধু খালি হাতে নয়, বরং খালি আত্মাতেও হয়। রায় শোনার পর যখন সবাই বাইরে আসলো, তখন সুমিত কাঁপতে থাকা পায়ে রাকেশের কাছে এসে বলল, ভাই, আমরা অনেক বড় পাপ করেছি। যদি পারো তবে আমাদের ক্ষমা করে দিও। রাকেশ কিছুক্ষণ চুপ রইল। তার ভেতরে বছরের পর বছর জমে থাকা ব্যথা, অপমান আর রাগ একসাথে দানা বাঁধছিল। কিন্তু তখনই তার নজর মমতার উপর পড়ল, যে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সেই মমতা যে প্ল্যাটফর্মে ভিক্ষা করেছিল, যে অপমান সহ্য করেছিল, যে তবুও কারো জন্যে মনে বিষ জমিয়ে রাখেনি। রাকেশ গভীর নিঃশ্বাস নিল আর বলল, ক্ষমা করা সহজ নয়, কিন্তু এগিয়ে যাওয়া জরুরি। সে তার মা বাবার দিকে তাকাল। মা চোখ দিয়ে ইশারা করলেন। বাবা নিচু স্বরে বললেন, ছেড়ে দে বাবা, যা হওয়ার হয়ে গিয়েছে। রাকেশ আদালতের আদেশ অনুযায়ী সম্পত্তি নিজের মা বাবার নামেই থাকতে দিল। নিজে 1 ইঞ্চি জমিও নিজের নামে করাল না, বরং সেই জমিতে একটি ছোট বৃদ্ধাশ্রম এবং মহিলা সহায়তা কেন্দ্র তৈরির প্রস্তাব রাখল, যাতে আর কোনো বৃদ্ধ বা আর কোনো মমতা রাস্তায় না আসে। সুমি তার সঙ্গীতাকে সেই কেন্দ্রেই সেবা করার কাজ দেওয়া হল। পদ ছাড়া, অহংকার ছাড়া, শুধু কাজ। শুরুতে তাদের এটা সাজা মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করল যে সেবাই আসল প্রায়শ্চিত্ত। সময় কাটতে থাকল। রাকেশ নিজের পদে সততার সাথে কাজ করতে থাকল। মমতা মহিলা সহায়তা কেন্দ্রের দায়িত্ব সামলাতে লাগল।
সেই মমতা যাকে একসময় সমাজ অসহায় ভেবেছিল, আজ সে অনেক মহিলার কাছে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। মা বাবা এখন সম্মানের সাথে সেই বাড়িতেই থাকেন যা তারা একসময় হারিয়ে ফেলেছিলেন। এক সন্ধ্যায় রাকেশ আর মমতা সেই একই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যেখান থেকে কাহিনী শুরু হয়েছিল। আজ সেখানে কোনো বাটি ছিল না, কোনো চোখের জল ছিল না, ছিল শুধু হাতে চায়ের ভাঁড় আর চোখে একরাশ শান্তি। মমতা হেসে বলল, যদি সেই দিনগুলো না আসতো তবে হয়তো আমরা এই মানুষ হতে পারতাম না। রাকেশ জবাব দিল, আর যদি তুমি সাথে না থাকতে তবে আমি অফিসার হয়েও খালি থাকতাম। ট্রেনের বাঁশি বাজল, মানুষ আসা যাওয়া করতে থাকল, জীবন চলতে থাকল। কিন্তু সেই প্ল্যাটফর্মটি একটি কথা সবসময়ের জন্য শিখিয়ে দিয়েছিল যে পদ কাউকে বড় করে না, টাকা কাউকে বড় করে না, মানুষকে বড় করে তার চরিত্র। আর যে মহিলা ভিক্ষা করেও নিজের সম্মান বাঁচিয়ে রাখতে পারে সেই আসল লক্ষ্মী হয়। বন্ধুদের এই কাহিনীর সত্য হল যে সম্পর্ক যদি লোভের কারণে ভেঙেও যায় তবে কর্ম তাদের জুড়তে জানে, আর যদি মানুষ সঠিক পথে অটল থাকে তবে দেরি হলেও ন্যায় বিচার অবশ্যই মেলে। এটাই ছিল কাহিনী। স্বামী ৩ বছর পর অফিসার হয়ে ফিরল তো দেখল যে তার স্ত্রী রেলওয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা করছে। এই গল্পের উদ্দেশ্য কাউকে আঘাত দেওয়া নয়, বরং এটা মনে করিয়ে দেওয়া যে আপনজনদের মূল্য সময় থাকতেই বুঝে নাও, কারণ যখন প্ল্যাটফর্মে বাটি হাতে আসে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন কাহিনী। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটি লাইক করে দিন। দেখা হবে আবার নতুন এক চমৎকার কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।